Hello my dear students, I am Krishnendu Pal and you watching Krishnendu's Biology YouTube channel. স্টুডেন্টস আজকে আমরা ক্লাস 11 এর সজীব কোষের রাসায়নিক উপাদান ও জৈব অণু চ্যাপ্টারের অন্তর্গত গুরুত্বপূর্ণ টপিক এনজাইমের একটি বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে জানব, যা হচ্ছে কি উৎসেচকের ধর্ম, এবং আরও একটি কোশ্চেন সম্পর্কে জানব কোন কোন ফ্যাক্টরগুলি উৎসেচকের ক্রিয়ার উপরে প্রভাব বিস্তার করে। বোঝা গেছে? তাহলে এই দুটো কোশ্চেন আজকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন জানব। প্রতিদিনের মতো তোমাদেরকে আজও চিত্র সহকারে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যারা যারা নিট, বিএসসি নার্সিং অর্থাৎ জেনফা এবং এএনএম পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের মধ্যে এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু শেয়ার করবে। তাহলে চলো আজকের এই টপিকটি আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা উৎসেচকের যে ধর্মটি জানব তা হলো সুনির্দিষ্টতা, যাকে বলা হচ্ছে কি স্পেসিফিসিটি। এই সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি ধর্মটি দেখো কি বলছে। বলা হচ্ছে যে এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরেই ক্রিয়া করবে, অর্থাৎ এদের সুনির্দিষ্টতার ধর্ম বর্তমান। যদি বলা হয় লাইপেজ উৎসেচক, উদাহরণ যদি দেওয়া হয় লাইপেজ উৎসেচক কাকে বিশ্লিষ্ট করে? ফ্যাটকে বিশ্লিষ্ট করে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত করবে। তার মানে এই যে উৎসেচকটি কেবলমাত্র কোন সাবস্ট্রেটের উপরেই কাজ করে? ফ্যাটের উপরেই কাজ করে। আমরা যদি আরো একটি উৎসেচক দেখি, সুক্রেজ বিশ্লিষ্ট করে সুক্রোজকে, দিয়ে তৈরি করে কি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এখানে সাবস্ট্রেটটাকে সুক্রোজ, এনজাইমটাকে সুক্রেজ। তাহলে এই যে এনজাইম একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে ক্রিয়া করে কি তৈরি করতে পারে? প্রোডাক্ট। তাহলে লাইপেজ কখনো সুক্রেজের উপরে কাজ করবে না, সুক্রেজ কখনো ফ্যাটের উপরে কাজ করবে না। তার মানে লাইপেজ সর্বদাই ফ্যাটের উপরে কাজ করবে, সুক্রেজ সর্বদাই সুক্রোজের উপরে কাজ করে কি তৈরি করবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এছাড়াও রয়েছে মল্টেজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্লুকোজে তৈরি করবে। অর্থাৎ প্রতিটা উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে কাজ করে। এই ধর্মটাকে বলা হয় সুনির্দিষ্টতা। উভধর্মিতা, যেটাকে বলা হচ্ছে রিভার্সিবিলিটি। উভধর্মিতা বা রিভার্সিবিলিটি কি বলা হচ্ছে দেখো। এখানে যদি আমরা দেখি যে একটি এনজাইম দেখো এই সাবস্ট্রেটকে ভেঙে কিসে পরিণত করেছে? প্রোডাক্ট। এছাড়াও এই দুটো প্রোডাক্টকে পরস্পর যুক্ত করে এই এনজাইম কিন্তু সাবস্ট্রেট তৈরি করতে পারে। যদি আমরা দেখি উদাহরণ, যেমন লাইপেজ ফ্যাটকে কিসে ভাঙলো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই লাইপেজ উৎসেচকের বিশেষ একটি ধর্ম রয়েছে যেটাকে বলা হচ্ছে উভধর্মিতা। তার ফলে সে কি করে? এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে যুক্ত করে কি তৈরি করতে পারে? ফ্যাট তৈরি করতে পারে। তাহলে আমরা দেখলাম উৎসেচকের দ্বিতীয় নম্বর ধর্ম উভধর্মিতা। অনুঘটক হিসাবে কাজ করে, অনুঘটকীয় ধর্ম, যেটাকে বলা হচ্ছে কি ক্যাটালাইটিক প্রপার্টিস। ক্যাটালাইটিক প্রপার্টিস বা অনুঘটকীয় ধর্ম যদি বলা হয়, সেখানে কি বলা হচ্ছে? যে কোনো জৈব অনুঘটক কি করে? রাসায়নিক বিক্রিয়ার হারকে কি করে? বৃদ্ধি করে। তার মানে উৎসেচক আমরা আগেই জেনেছি এরা কি করে? জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। তার মানে উৎসেচক এক প্রকার কি হিসাবে কাজ করে? জৈব অনুঘটক হিসাবে কাজ করে। 4 নম্বর আমরা যদি দেখি প্রকৃতি। এরা সাধারণত এই উৎসেচক কি প্রকৃতির হয়? অর্থাৎ এরা প্রোটিন ধর্মী হয়, প্রোটিন দ্বারা গঠিত। যখন কিছু কিছু উৎসেচক আরএনএ হিসাবে কাজ করে, মানে কিছু কিছু আরএনএ উৎসেচক হিসাবে কাজ করে, নাহলে সমস্ত উৎসেচকই প্রোটিন দ্বারা গঠিত হয়। তাহলে এটা হচ্ছে তার প্রকৃতি। কিন্তু কিছু কিছু আরএনএ উৎসেচক হিসাবে কাজ করে, যেমন হচ্ছে তোমার রাইবোজাইম। এই রাইবোজাইম কি করে? উৎসেচক হিসাবে কাজ করে। এক্ষেত্রে আরএনএ যখন উৎসেচক হিসাবে কাজ করে তখন তাদেরকে বলা হয় রাইবোজাইম। তাহলে এটা জানলাম আমরা প্রকৃতি।
তাহলে স্টুডেন্টস এখানে আরও একটি কোশ্চেন হয়, উৎসেচকের ক্রিয়ার ওপরে প্রভাব বিস্তারকারী প্রভাবক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনোযোগ সহকারে দেখবে। উৎসেচকের ক্রিয়ার ওপর প্রভাব বিস্তারকারী প্রভাবক অর্থাৎ ফ্যাক্টরগুলি কি কি, যেগুলো এনজাইমের কার্যের ওপরে প্রভাব বিস্তার করে। ফ্যাক্টর অ্যাফেক্টিং এনজাইম অ্যাকশন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের যদি ধর্ম দেয়, পরীক্ষায় কোশ্চেন দেয় যে উৎসেচকের ধর্ম উল্লেখ করো, তাহলে এগুলো উল্লেখ করার সঙ্গে সঙ্গে এই যে প্রভাবকগুলো রয়েছে সেগুলোও কিন্তু উল্লেখ করতে হবে। যদি শুধু প্রভাবকের কথা বলে আমরা এখানে 3টি প্রভাবক পড়বো, সেগুলো কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে। কোশ্চেন দেয় উৎসেচকের ক্রিয়ার উপরে প্রভাব বিস্তারকারী প্রভাবক, বা বলা হয় কি ধর্ম। যদি ধর্ম বলে সবগুলো একসঙ্গে হবে, যদি প্রভাবক বলে এরপর আমরা 3টে জানবো, সেগুলো আমরা দেখব। সেখানে আমরা প্রথমে দেখব পরম তাপমাত্রা। প্রথম যে প্রভাবকটি রয়েছে যেটাকে বলা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। পরম তাপমাত্রা বা যেটাকে বলা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। পরম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার কি বলা হচ্ছে দেখো, আমরা যদি দেখি উৎসেচক খুব তাপমাত্রায় কার্য করতে পারে না, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি নিচে যাওয়া হয় উৎসেচক কিন্তু কার্যকারিতা হ্রাস পায়। কিন্তু যদি একটা অত্যাধিক তাপমাত্রায় অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যাওয়া হয় তাহলে কিন্তু উৎসেচকের কার্যকারিতাটা কি হয়, হ্রাস পায়। অর্থাৎ একেবারে কম তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতা হ্রাস পায় এবং একেবারে অধিক তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতা কিন্তু হ্রাস পায়। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতাটা কি হয়, বৃদ্ধি পায়, যেটা হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রার মধ্যে উৎসেচকের কার্যকারিতাটা কি হয়, বৃদ্ধি পায়। এই তাপমাত্রাটাকে বলা হয় পরম তাপমাত্রা বা অপটিমাম পিএইচ। এটাকে তোমাদের একটা লেখচিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। এটা কিন্তু তোমাদের এনসিইআরটি বইতে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এটা একটা লেখচিত্রের মাধ্যমে যদি দেওয়া হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষর বরাবর রাখা হলো উৎসেচকের গতিবেগ অর্থাৎ বিক্রিয়ার হার, এই অক্ষ বরাবর রাখা হলো তাপমাত্রা। তাপমাত্রা ধরো আমরা ধরলাম 0 ডিগ্রি, 10, 20, 30, 40, 50 এইভাবে কি করা হলো, রাখা হলো। যদি লেখচিত্র একটা আঁকা হয়, যদি 0 তাপমাত্রা হয়, 10 তাপমাত্রা, এখানে উৎসেচকের বিক্রিয়ার হারটা দেখো কম, অর্থাৎ বিক্রিয়া উৎসেচকের গতিবেগ বা এটাকে বলা হয় বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার ধরো এখানে ধরা হয়েছে 0%, এখানে ধরো 50%, এখানে ধরো কি করা হয়েছে 100%। এটা হচ্ছে কি সর্বোচ্চ গতিবেগ। দেখো এখানে যদি আমরা দেখি এই তাপমাত্রায় উৎসেচকের বিক্রিয়ার হারটা কিন্তু একেবারে কম, 0 বা 1 বা 2%। যদি দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ এখানে ধরো 25, এখানে ধরো 35, একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ যখনই 25 থেকে 30-এর মধ্যে আসছে তখনই উৎসেচকের বিক্রিয়ার হারটা দেখো 100% পর্যন্ত পৌঁছেছে। তারপর দেখো 35-এর উপরে যখন চলে যাওয়া হচ্ছে 40-এ, তখন কিন্তু বিক্রিয়ার হারটা কিন্তু আবার কমে যাচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উৎসেচকের গতিবেগ বা বিক্রিয়ার হারটা কি হচ্ছে, সর্বাধিক হচ্ছে। এই যে নির্দিষ্ট যে তাপমাত্রা, ইহাকে বলা হচ্ছে কি পরম তাপমাত্রা বা অপটিমাম পিএইচ। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। যত সুন্দরভাবে আমি পড়াচ্ছি একই রকমভাবে খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু নোট করে দেওয়া আছে। তোমরা কিন্তু এই আমার ভিডিও এবং আমার নোট যদি তোমরা পড়ো তাহলে এই টপিক থেকে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের নিট পরীক্ষা বা জেনফা বা এএনএম বা জিএনএম যে নার্সিং পরীক্ষা বা বোর্ড পরীক্ষা এগুলো থেকে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের কিন্তু আটকাবে না। তোমরা কিন্তু সহজেই এগুলো সলভ করতে পারবে। তাহলে অপটিমাম পিএইচ বা পরম তাপমাত্রা সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ কম তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতা হ্রাস পায়, বেশি তাপমাত্রায় মানে একেবারে হ্রাস পায়। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি উৎসেচকের বিক্রিয়ার হারটা কিন্তু বৃদ্ধি হয়। এরপরে আমরা যাব পরম পিএইচ বা বলা হয়েছে অপটিমাম পিএইচ। লক্ষ্য করো পরম পিএইচ বা অপটিমাম পিএইচ মানে কি বলা হচ্ছে, একই রকমভাবে দেখা যাচ্ছে একেবারে কম পিএইচে অর্থাৎ একেবারে কম ধরো একেবারে 1 পিএইচে
বিক্রিয়ার হারটা কি হয় একেবারে হ্রাস পায় এবং একেবারে অত্যাধিক পিএইচে ধরো 10-এরও ওপরে বিক্রিয়ার হারটা কিন্তু কি হয় মানে 1-এর কমে বিক্রিয়ার হার হ্রাস পায় এবং 10-এর বেশিতেও কি হয় বিক্রিয়ার হারটা কিন্তু হ্রাস পায়। কিন্তু একটা নির্দিষ্ট পিএইচে কি হয় উৎসেচকের বিক্রিয়ার হার এই যে উৎসেচকের গতিবেগটি সর্বাধিক হয়, যাকে বলা হয় পরম পিএইচ বা যাকে নাম দেওয়া হয় অপটিমাম পিএইচ। তাহলে এটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে উল্লেখ করি বা লেখচিত্রের মাধ্যমে একটা উল্লেখ করি, সেখানে এই অক্ষ বরাবর ওয়াই, এই অক্ষ বরাবর এক্স, এই অক্ষ বরাবর কি রয়েছে উৎসেচকের গতিবেগ বা বিক্রিয়ার হার, এই অক্ষ বরাবর দেওয়া রয়েছে ধরো পিএইচ। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ধরো আমরা দেখব যে বিশেষ এক প্রকার উৎসেচক ট্রিপসিন, ক্ষুদ্রান্ত থেকে মানে অন্ত্র থেকে খরিত হবে ট্রিপসিন, এই উৎসেচক নির্দিষ্ট পিএইচ 8.3-তে সর্বাধিক ক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ এটা হচ্ছে কি এক প্রকার ক্ষারীয় পিএইচ। এই ক্ষারীয় পিএইচে উৎসেচকের বিক্রিয়ার হারটা কি হয় সর্বাধিক হয়। অপরদিকে পাকস্থলী থেকে খরিত হয় পেপসিন, ইহা অত্যাধিক আম্লিক মাধ্যমে কাজ করে 1.5 থেকে 2.0, এইরকম অত্যাধিক আম্লিক পিএইচে এদের সর্বাধিক ক্রিয়াটা সম্পন্ন হয়। লক্ষ্য করো, পরম পিএইচ কি বলেছি, একেবারে কম পিএইচে উৎসেচকের মাত্রা কার্যকারিতা কম হয় বা গতিবেগ কম হয়। অত্যাধিক পিএইচে উৎসেচকের বিক্রিয়ার হারটাও কিন্তু কম হয়। একটা নির্দিষ্ট পিএইচে উৎসেচকের বিক্রিয়ার হারটা সর্বাধিক হয়, যাকে বলা হয় অপটিমাম পিএইচ। ট্রিপসিনের অপটিমাম পিএইচ কত 8.3, এই পিএইচে সর্বাধিক কাজ করতে পারে। ট্রিপসিনের অপটিমাম পিএইচ কত 1.5 থেকে 2.0, এই পিএইচে একই করতে পারে, সর্বাধিক কাজ করতে পারে। তাহলে ধরো এখানে পিএইচ কত আছে 0, এখানে ধরো আছে 2, এখানে 4, এখানে ধরো 8, এখানে ধরো 10, 12, এরকমভাবে কি রয়েছে পিএইচ রয়েছে। আমরা ট্রিপসিনেরটি দেখব। ট্রিপসিন অর্থাৎ দেখো এখানে যদি আমরা দেখি 0, 0, 2, 4 এই জায়গাগুলোতে কি হচ্ছে বিক্রিয়ার হারটা কি হচ্ছে কম হচ্ছে। ধরো এখানে 0, এখানে কি হচ্ছে 50%, এখানে ধরো 100% বিক্রিয়ার গতিবেগ। এই গতিবেগটা কি হচ্ছে এই যে পিএইচ ঘনত্ব কিন্তু কম হচ্ছে। যখনই 8-এর ওপরে বা 8.3 এইরকম জায়গায় যাচ্ছে তখনই কিন্তু বিক্রিয়ার হারটা কি হচ্ছে সর্বাধিক হচ্ছে, অর্থাৎ 100%-এ পৌঁছাচ্ছে। কিন্তু যখনই ধরো এই জায়গাটায় 10 আছে, এই জায়গাটায় ধরো 12 আছে, যখনই 8-এর ওপরে মানে 9-এর ওপরে চলে যাচ্ছে তখন কিন্তু বিক্রিয়ার হারটা কিন্তু হ্রাস পাচ্ছে। তার মানে এই যে একটা নির্দিষ্ট পিএইচ ট্রিপসিনের 8.3, এই পিএইচে সে কী করতে পারে সর্বাধিক মাত্রায় কাজ করতে পারে। সেই জন্য এই পিএইচটাকে কি বলা হয় অপটিমাম পিএইচ বা পরম পিএইচ বা অনুকূল পিএইচ। এই অপটিমাম পিএইচ বিভিন্ন উৎসেচকের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। এরপরের পয়েন্টে আমরা যাব, 2 নম্বর আমরা এটা গেল। 3 নম্বর আমরা যে সাবস্ট্রেটটা যাব মানে যে প্রভাবকটা জানবো যারা উৎসেচকের ক্রিয়ার উপরে প্রভাব বিস্তার করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবস্ট্রেট ঘনত্ব, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এইটি হচ্ছে কি গুরুত্বপূর্ণ। কি বলেছে দেখো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি এই একটি ধরো উৎসেচকের যে অংশের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হয় তাকে আমরা এটা জানি কি সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট। তাহলে এই একটা এনজাইমের একটাই কি রয়েছে অ্যাক্টিভ সাইট রয়েছে। তোমাদের একটা কনসেপ্ট তোমরা লক্ষ্য করো, ধরো এই জায়গায় 100টি এনজাইম রয়েছে, সেখানে ধরো দেওয়া রয়েছে 20টি সাবস্ট্রেট। তাহলে আমরা জানি এনজাইম সাবস্ট্রেটকে ভেঙে কিসে পরিণত করে জানি প্রোডাক্টে পরিণত করে। তাহলে যদি 20টি সাবস্ট্রেট থাকে, 100টি এনজাইম থাকে, কতগুলি প্রোডাক্ট তৈরি হতে পারে? তাহলে 20টি সাবস্ট্রেটকে 100টি এনজাইম ভেঙে কিসে পরিণত করবে? 20টি প্রোডাক্টে পরিণত করবে। এরপরে দেখো আমরা যদি দেখি সাবস্ট্রেটের পরিমাণটা যদি আমরা বৃদ্ধি করি, ধরো আমরা 50টি সাবস্ট্রেট দিচ্ছি, তাহলে কি হচ্ছে বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 50টি প্রোডাক্ট তৈরি করবে। কেননা এখানে 100 জনের মধ্যে 50টা এনজাইমের সঙ্গে এরকম সাবস্ট্রেট যুক্ত হবে, তার মানে 50টা এনজাইমের সঙ্গে 50টা সাবস্ট্রেট যুক্ত হয়ে কী করবে 50টা প্রোডাক্ট। তার মানে এরপর আমরা যদি দেখি 70টি সাবস্ট্রেট দিই, তাহলে প্রোডাক্ট কত তৈরি হবে 70। একটা জিনিস লক্ষ্য করো,
সাবস্ট্রেটের বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনজাইমের বিক্রিয়ার হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যত সাবস্ট্রেট বাড়ছে তত বেশি পরিমাণে সে কি তৈরি করতে পারছে, প্রোডাক্ট তৈরি করতে পারছে। এখানে লক্ষ্য করো, যদি 80 হয় তাহলে বিক্রিয়ার হারটা আরও বাড়ছে, অর্থাৎ 80টা প্রোডাক্ট তৈরি করছে। যদি 100 হয় তাহলে এখানে প্রোডাক্ট কতগুলো তৈরি করছে, 100। যদি এখানে 200টি প্রোডাক্ট মানে সাবস্ট্রেট থাকে তাহলে এনজাইম কতগুলি প্রোডাক্ট তৈরি করবে, সেই 100টিই তৈরি করবে। কেননা এখানে 100টি এনজাইম রয়েছে, 100টি এনজাইম 100টি সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে পারবে, আর কারোর সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবে না। তার মানে সাবস্ট্রেটের পরিমাণটা যদি বেড়ে যায় একটা নির্দিষ্ট মাত্রার উপরে, উৎসেচকের বিক্রিয়ার হারটা কিন্তু কি থাকবে, স্থির থাকবে, অর্থাৎ মানে নির্দিষ্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। মানে 100টা এনজাইম তো 100টি প্রোডাক্ট তৈরি করতে পারবে, অর্থাৎ এখানে যদি 500টিও সাবস্ট্রেট হয়ে যায় সে 100টিই প্রোডাক্ট তৈরি করতে পারবে। তাহলে আমরা এই সাবস্ট্রেট ঘনত্বটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? বলা হচ্ছে যে সাবস্ট্রেটের ঘনত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনজাইমের বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কিন্তু একটা নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে, অর্থাৎ 100টা সাবস্ট্রেটের ঊর্ধ্বে যদি সাবস্ট্রেটের পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু এনজাইমের বিক্রিয়ার হারটি কিন্তু স্থির হবে, বাড়বেও না কমবেও না। অর্থাৎ 100টি এনজাইম যদি থাকে সে 100টিই প্রোডাক্ট তৈরি করবে, যত সাবস্ট্রেট থাকুক না কেন। বোঝা যাচ্ছে? যদি অসুবিধা থাকে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, পিডিএফ বা নোটসও সংগ্রহ করতে পারো। যেরকমভাবে আমি পড়াচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু নোটস করে দেওয়া রয়েছে, তোমরা চাইলেই ওটা কিন্তু সংগ্রহ করতে পারো। তাহলে কি লিখবো এখানে, যে সাবস্ট্রেটের বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনজাইমের বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একটি নির্দিষ্ট সাবস্ট্রেট ঘনত্বের অধিক ঘনত্বে এনজাইমের বিক্রিয়ার হার বাড়েও না কমেও না, কেমন থাকে, কনস্ট্যান্ট থেকে স্থির থাকে। তাহলে এটাকে যদি একটি লেখচিত্রের মাধ্যমে উল্লেখ করা যায়, কিভাবে আমরা উল্লেখ করব? এই অক্ষ বরাবর ওয়াই, এই অক্ষ বরাবর এক্স, এই অক্ষ বরাবর আমরা দেব উৎসেচকের গতিবেগ, যেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। গতিবেগকে ইংরেজিতে কি বলা হয়, ভেলোসিটি। গতিবেগ ধরো এখানে কত হচ্ছে 0, এই জায়গাটাতে ধরো কত হচ্ছে 50, মানে বিক্রিয়ার হার অর্ধেক। এই জায়গাটায় ধরো 100%, আর এইটা ধরো সাবস্ট্রেট ঘনত্ব, এই অক্ষ বরাবর রয়েছে কি সাবস্ট্রেট ঘনত্ব, যাকে এস থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। তাহলে সাবস্ট্রেট ঘনত্ব ধরো 10, 20, 30, 40, এইভাবে 50, 30, 40, 50 এইভাবে কিন্তু করে দেওয়া রয়েছে। তাহলে এনজাইমের এখানে আমরা লেখচিত্রটা কেমন দেখব, আমরা পিএইচ এবং টেম্পারেচারে দেখেছিলাম একটা নির্দিষ্ট পিএইচ অত্যাধিক তাপ মানে কাজ করে, এবং অত্যাধিক পিএইচ বা অত্যাধিক টেম্পারেচারে বিক্রিয়ার হারটা কিন্তু হ্রাস পায়। এখানে দেখো সাবস্ট্রেট যত বাড়ছে, এই ধরো সাবস্ট্রেট বাড়ছে, উৎসেচকের বিক্রিয়ার হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানে 50, 60, 70 এইভাবে বৃদ্ধি পাচ্ছে। দিয়ে এক সময় বিক্রিয়ার হারটা কতদূর পর্যন্ত পৌঁছেছে, 100% পর্যন্ত। অর্থাৎ সাবস্ট্রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎসেচকের বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কিন্তু একটা নির্দিষ্ট সীমার উচ্চ সাবস্ট্রেট ঘনত্বে, অর্থাৎ অত্যাধিক সাবস্ট্রেট ঘনত্বে এনজাইমের বিক্রিয়ার হার হ্রাসও পায় না আর বৃদ্ধিও পায় না। এরা কি করে, কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সর্বোচ্চ গতিবেগে এটা কিন্তু চলতে থাকে। এটাকেই বলা হয়েছে কি, উৎসেচকের সাবস্ট্রেট ঘনত্ব। তাহলে কোন সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হারটা সর্বাধিক হচ্ছে, ধরো এইটা ধরো এখানে 30 রয়েছে, এই সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হারটা 100% রয়েছে, এইটাকে বলা হচ্ছে কি ভি ম্যাক্স। ভি কথাটার অর্থ হচ্ছে কি ভেলোসিটি, ম্যাক্স কথাটার অর্থ হচ্ছে কি ম্যাক্সিমাম। অর্থাৎ যে সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হার সর্বাধিক হয় তাকে কি বলা হয়, ভি ম্যাক্স। অপরদিকে এই যে সাবস্ট্রেটটা রয়েছে, এই সাবস্ট্রেটের অর্ধেক সাবস্ট্রেট কত হবে, অর্ধেক 13-র অর্ধেক কত হয়, ধরো 15, এইখানে ধরো এটা হচ্ছে 20 রয়েছে, এইখানে ধরো কি রয়েছে 15। তাহলে এই যে সাবস্ট্রেট ঘনত্বটি 15 রয়েছে, এই সাবস্ট্রেট ঘনত্বটিতে কি হবে, উৎসেচকের বিক্রিয়ার হারটি কেমন হয়, অর্ধেক হয়। তাহলে যে সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হার সর্বাধিক হলো তাকে কি বলা হলো, ভি ম্যাক্স। এবং যে সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হার অর্ধেক হয়, 100%-এর অর্ধেক 50%, এই অংশটাকে বলা হয় হাফ অফ ভি ম্যাক্স।
অর্থাৎ এখানে উৎসেচকের বিক্রিয়ার হারটা কি হয়েছে, অর্ধেক। এই যে সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হার অর্ধেক হয় তাকে বলা হচ্ছে কে এম ধ্রুবক, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয়, বলা হয় মাইকেলিস মেন্টেন ধ্রুবক। পরীক্ষায় প্রশ্ন দেয় মাইকেলিস মেন্টেন ধ্রুবক কি, বলছে যে সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার হারটি অর্ধেক হয় তাহাকে বলা হয়েছে কি কে এম ধ্রুবক বা মাইকেলিস মেন্টেন ধ্রুবক। কে এম ধ্রুবকের মান যত কম হবে এনজাইমের সাবস্ট্রেটের প্রতি আসক্তি তত বৃদ্ধি হবে। কে এম মানের পরিমাণ যত বৃদ্ধি পাবে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের আসক্তির পরিমাণ তত কি হবে, কম হবে। পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই মাইকেলিস মেন্টেন ধ্রুবক থেকে বিজ্ঞানী মাইকেলিস এবং মেন্টেন একটি সমীকরণ দিলেন, যেটা বললেন কি V0 ইজিক্যাল টু Vmax সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা মানে সাবস্ট্রেট ঘনত্ব, ডিভাইডেড বাই Km প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এইরকম একটি সমীকরণ দিলেন, যেটা হচ্ছে কি মাইকেলিস মেন্টেন সমীকরণ নামে পরিচিত। তাহলে আমরা উৎসেচকের ক্রিয়ার উপরে প্রভাব বিস্তারকারী প্রভাবকগুলো সম্পর্কে জানলাম, এবং এদের ধর্ম যদি বলে একসঙ্গে সবগুলো উল্লেখ করতে হবে, বা এই ইম্পর্টেন্ট তিনটে উল্লেখ করতে পারো। যদি উৎসেচকের ক্রিয়ার উপরে প্রভাব বিস্তারকারী প্রভাবক বলে এই তিনটি কিন্তু তোমরা উল্লেখ করতে পারো। তাহলে আজকের ভিডিওটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে সমস্ত তোমাদের ক্লাসের বন্ধুরা জেনফা, ANM, GNM নার্সিং পড়তে চায় বা নিট এক্সাম দিতে চায় তাদের মধ্যে কিন্তু এই ভিডিওর লিঙ্কগুলো তোমরা কিন্তু তাদেরকে শেয়ার করবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।